কথায় বলে আদিবাসীদের বদলা নাকি খুব ভয়ানক হয়। একটা মরা পাখিকে নিজের মাথার মধ্যে নিয়ে এই লোকটা বহু বছর ধরে ঘুরছে। কি এই লোকটার আসল পরিচয়? সেদিন ট্রেনে করে নিয়ে আসা হচ্ছিল এক ভয়ঙ্কর জল্লাদকে। এই জল্লাদের রহস্য কি? কেন এই লোকটা এই সুনসান জায়গায় এতগুলো মানুষকে এইভাবে কবর দিচ্ছে? আর এই লোকটাই বা মুখোশ পরে ঘুরে বেড়ায় কেন? জনি ডিপের মুভি মানে সেটা কোন লেভেলের মুভি হবে সেটা বুঝতেই পারছো। একটা সেরা অ্যাডভেঞ্চার থ্রিলার। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য লোন রেঞ্জার। সাল 1933। সান ফ্রান্সিসকোর একটা কার্নিভাল। একটা ছোট ছেলেকে দেখা যায় মাথায় কাউবয় টুপি পরে, একটা কালো মাস্ক পরে অনেক কৌতূহলের সঙ্গে একটা এক্সিবিশন দেখতে এসেছে। দেখতে দেখতে হঠাৎ একটা বুথের দিকে তার নজর যায়, যার সামনে লেখা আছে দ্য নোবেল স্যাভেজ। বুথের ভেতরে একটা বুড়ো নেটিভ আমেরিকান লোক দাঁড়িয়ে আছে। তার চোখ দেখে মনে হচ্ছিল যেন শত বছরের ক্লান্তি আর গভীর ইতিহাস একসাথে জড়ো হয়েছে। বাচ্চা ছেলেটা অবাক হয়ে মন দিয়ে সেই মূর্তিটা অনেকক্ষণ ধরে দেখতে থাকে। হঠাৎ মূর্তিটা জীবন্ত হয়ে ওঠে এবং কথা বলতে শুরু করে। বাচ্চারা প্রথমে ভয় পেলেও তার ভয় অনেকটা কেটে যায়। বৃদ্ধ লোকটা তাকে হঠাৎ করে কিমোসাবে বলে ডেকে ওঠে। বাচ্চারা বলে, আপনার নিশ্চয় কোনো ভুল হচ্ছে, আমার নাম কিমোসাবে নয়। বৃদ্ধ লোকটা বলে, আমার নাম হলো টন্টো, আর আমার একটা বন্ধু ছিল যে একজন লোন রেঞ্জার ছিল, তাকে আমি কিমোসাবে বলেই ডাকতাম। এই বলে সে বাচ্চাটাকে নিজের কাহিনী বলতে শুরু করে। সাল 1869। টেক্সাসে তখন রেললাইন তৈরি হচ্ছে। অনেক মানুষকে জড়ো করে যিনি বক্তৃতা দিচ্ছেন এই লোকটার নাম হলো লিথাম কোল। এই লিথাম শহরের একজন ক্ষমতাবান ব্যক্তি ছিল। তিনি সবাইকে ঘোষণা করে বলে দেন, একজন কুখ্যাত খুনি যার নাম বুচ ক্যাভেন্ডিশ, তাকে এই রেল লাইনের মাধ্যমে এই শহরে আনা হচ্ছে। আজ তাকে ফাঁসি দেওয়া হবে এখানে। ঘোষণাটা শুনে সে ভিড়ে থাকা দু একজন রেড ইন্ডিয়ান মানুষের মোটেও ভালো লাগেনি। রেড ইন্ডিয়ান কাদের বলা হয়? রেড ইন্ডিয়ান হলো আমেরিকার এক ধরনের আদিবাসী, তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়। এই বুচ ক্যাভেন্ডিশ নামে যার কথা বলা হচ্ছে, যাকে এই মুভিতে জল্লাদ বলে ডাকা হয়েছে, সে প্রচুর রেড ইন্ডিয়ান মানুষকে খুন করেছিল। ওই যে দেখা যাচ্ছে রেল লাইন ধরে ছুটে আসছে একটা লম্বা ধোয়া ওঠা ট্রেন। ট্রেনের যাত্রীদের মধ্যে রয়েছে জন রিড নামের এই আইনজীবী, যিনি ড্যান রিড নামে একজন রেঞ্জারের ছোট ভাই। রেঞ্জার মানে তখন যারা পুলিশের কাজ করত। জনের হাতে আইনের একটা বই। 9 বছর পর আইন নিয়ে পড়ার পর সে শহরে ফিরছে এবং অদ্ভুতভাবে ওই ট্রেনেরই একটা কামরায় বন্দি করে আনা হচ্ছিল সেই কুখ্যাত খুনি বুচ ক্যাভেন্ডিশকে, যার মুখে সবসময় একটা অদ্ভুত নোংরা হাসি। ঠিক তার পাশে রয়েছে আরেকজন বন্দী। তার চোখে মুখে সাদা কালো রং, মাথায় একটা মরে যাওয়া পাখি এবং অদ্ভুত ধরনের পোশাক পরা একজন নেটিভ আমেরিকান, যার নাম টন্টো। ওদিকে দেখা যায় ড্যান তার সঙ্গীদের সঙ্গে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে, আর এদিকে বুচ ক্যাভেন্ডিশ পুলিশের চোখে ধুলো দিয়েই পালানোর সম্পূর্ণ পরিকল্পনা আগে থেকেই করে রেখেছে। সে ট্রেনের মেঝের একটা অংশ ভেঙে সেখানে লুকিয়ে রাখা পিস্তল বার করে পাহারায় থাকা দুজন গার্ডকে হত্যা করে এবং টন্টোকেও মারার প্রস্তুতি নেয়। হঠাৎই বাইরে থেকে গুলির আওয়াজ শোনা যায়। ক্যাভেন্ডিশের দল ট্রেন আক্রমণ করেছে। একদিকে টন্টো বন্দি, অন্যদিকে ক্যাভেন্ডিশের লোকজন ছাদ ভেঙে ঢুকে পড়ে। শুধু তাই নয়, তারা ট্রেন চালকদেরও হত্যা করে ট্রেনের গতিবেগ আরও বাড়িয়ে দেয়। ট্রেনের অন্য কামরায় বসে থাকা জন ট্রেনের ছায়া দেখে, যেখানে সে লক্ষ্য করে ট্রেনের ওপর দিক দিয়ে কেউ বা কারা হেঁটে গেল। তার পেছনে যেতে যেতে সে ক্যাভেন্ডিশের কামরায় ঢুকে পড়ে। জনকে ঢুকতে দেখে ক্যাভেন্ডিশ তার দিকে বন্দুক তাক করে। টন্টো ততক্ষণে মৃত গার্ডের থেকে একটা বন্দুক ছিনিয়ে নিয়ে ক্যাভেন্ডিশের দিকে তাক করে। টন্টোর চোখে কিসের যেন প্রতিশোধের আগুন। ক্যাভেন্ডিশকে সে একটা পকেট ঘড়ি দেখিয়ে বলে, কিছু মনে পড়ে ক্যাভেন্ডিশ? এই কথা শেষ করার আগেই জন টন্টোর হাত থেকে বাড়ি মেরে বন্দুকটা ছিনিয়ে নেয়। বুচকে আটক করার পরই জনের দিকে 4-5টা বন্দুক তাক হয়ে যায়, কারণ ততক্ষণে ক্যাভেন্ডিশের দল তাকে ছাড়ানোর জন্য এসে পড়েছে। উল্টে জন আর টন্টোকে আটক করে ক্যাভেন্ডিশ সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার আগে তাদের দুজনের খিল্লি উড়িয়ে এটাও বলে যায়, তোদের দুটো গাধাকে দেখ, দেখতে দারুণ লাগছে একসাথে। এই বলে সে নোংরা একটা হাসি দিয়ে চলে যায়। অন্যদিকে জনের দাদা ড্যান লক্ষ্য করে যে ট্রেনটা ছুটে তো আসছে, কিন্তু গতি স্বাভাবিকের থেকেও বেশি, প্রচণ্ড গতিতে আসছে। এদিকে জনের বোকামোর জন্য টন্টো কিছুটা রেগেই আছে জনের ওপরে। কেন তার বন্দুকটা কেড়ে নিতে গেল? সে তো ক্যাভেন্ডিশকে ধরেই ফেলেছিল। জন তাকে বলে, চিন্তা করো না, স্টেশনে এলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যেহেতু ট্রেন চালকরা সবাই মৃত, তাই ট্রেনটা কিন্তু কোথাও থামে না এবং প্রচণ্ড গতিতে ট্রেনটা স্টেশন ছাড়িয়ে বেরিয়ে যায়। ড্যান বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, নয়তো ট্রেনটা কেন থামলো না। সে বেশি দেরি না করে ট্রেনের পেছনে তাদের সঙ্গীদেরকে নিয়ে ছুটতে থাকে। টন্টো আর সহ্য করতে না পেরে পাশে থাকা একটা কুরুল দিয়ে তার পায়ের চেন ভেঙে পালাতে যায়। কিন্তু পালাতে গিয়ে সে বুঝতে পারে যে জনও তার চেনের সঙ্গেই বাঁধা, সে একা পালাতে পারবে না।
শেষে একরকম বাধ্য হয়েই জনকে নিয়ে ট্রেনের মাথায় উঠে পড়ে সে পালানোর জন্য। কিন্তু ক্যাভেন্ডিশের কিছু লোক তখনও ট্রেনের মাথার মধ্যে ছিল। তাদের সঙ্গে এক ধরনের বিচিত্র লড়াই করতে করতে তারা সামনের দিকে এগিয়ে যায়। টন্টো পালাতে চেয়েছিল, কিন্তু জন যেহেতু একজন সৎ আদর্শ আইনজীবী, সে এতগুলো মানুষকে বিপদে ফেলে পালাতে ইচ্ছুক ছিল না। কারণ একটু পরেই রেল লাইন শেষ হয়ে যাবে, আর রেল লাইন শেষ হয়ে গেলেই এই ট্রেনটার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অন্যদিকে ড্যান ততক্ষণে অনেকটাই তাদেরকে সাহায্য করে। টন্টো প্রাণে ঝুঁকি নিয়ে ট্রেনের কম্পার্টমেন্ট আলাদা করে, কিন্তু ট্রেনের একদম সামনের ইঞ্জিন থাকার দরুন জন এবং টন্টো দুজনেই বিপদে পড়ে। ট্রেনটা অনেক রেল লাইনে কর্মরত মানুষকে আহত করে এবং শেষ পর্যন্ত এক প্রান্তে এসে এইভাবে ক্রাশ করে যায়। ভাগ্যক্রমে টন্টো এবং সেই আইনজীবী বেঁচে যায় এবং তাদের হাতের চেনটাও কেটে যায়। টন্টো একদিকে হাঁটা লাগায়, কিন্তু জন জানতো ওই ট্রেনের মধ্যে যেহেতু টন্টো বন্দী ছিল, সুতরাং টন্টোও নিশ্চয়ই কোনো একটা অপরাধী, তাকে গ্রেপ্তার করা দরকার। বোঝো ব্যাপার, মানুষটাকে বিনা কারণে গ্রেপ্তার করে নিল। টন্টো জিজ্ঞেস করে, আমার কি অপরাধ? ড্যান উত্তর দেয়, তুমি একজন রেড ইন্ডিয়ান, এটাই তোমার অপরাধ। এর থেকে আন্দাজ পাওয়া যায় তখনকার দিনে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের ওপর কতটা অত্যাচার করা হতো এবং তাদেরকে কতটা নিচু চোখে দেখা হতো। টন্টোকে বন্দি করে রাখে থানার মধ্যে জন। দৃশ্য পাল্টায়, দেখা যায় রেবেকাকে। রেবেকা ছিল ড্যানের বউ। জনের সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে এটা স্পষ্ট বোঝা যায় জন এবং রেবেকার অনেক আগের একটা সম্পর্ক ছিল, বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। কথা চলাকালীন রেবেকা এবং ড্যানের সন্তান, যার নাম ড্যানি, সে চলে আসে। ড্যানির সঙ্গে পরিচয় করার পর জন বাইরে এসে দেখে তার দাদা এবং তার সঙ্গীরা বুচ ক্যাভেন্ডিশকে ধরার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। জন তার দাদাকে জানিয়ে দেয়, আমিও তোমাদের সাথে যাব। এই সময় সেখানে লিথাম কোল উপস্থিত হয়। জনকে সে নিজের পরিচয় দিয়ে ড্যানকে বলে যে এবার যদি তুমি বুচকে ধরতে না পারো তাহলে তোমার জায়গায় কিন্তু অন্য কাউকে আনা হবে। রেঞ্জারদের মধ্যে একজনের নাম ছিল কলিন্স, যে জানতো যে বুচ ক্যাভেন্ডিশ এখন কোথায় আছে, সে পালিয়ে কোথায় গেছে। সুতরাং ড্যান দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় তাকে ধরার জন্য এবং জনকে নিয়ে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায় এবং তাকে একটা রূপোর রেঞ্জারের ব্যাচও দেয়, যেটা কিনা তার বাবার ছিল। কারণ ড্যানদের সঙ্গে যেতে হলে তাকেও একজন রেঞ্জার হতে হবে। কোনো সাধারণ মানুষ কোনো রেঞ্জারদের সঙ্গে কোনো মিশনে যেতে পারে না। তারা এক পাহাড়ি এলাকার দিকে রওনা দেয়। একটা উঁচু পাহাড়ে একটা সাদা ঘোড়া জনের চোখে পড়ে। ড্যান তাকে বলে যে রেড ইন্ডিয়ানদের বিশ্বাস অনুযায়ী এই সাদা ঘোড়াটা হলো স্পিরিট হর্স এবং রেড ইন্ডিয়ানরা বিশ্বাস করে এই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া নয়। কলিন্স তাদেরকে সিগন্যাল দিলে তারা আরও কিছুক্ষণ এগিয়ে চলার পর বুঝতে পারে কলিন্স কোনোভাবে উধাও হয়ে গেছে এবং ঠিক তখনই চারদিক থেকে গুলিগালাজ শুরু হয়ে যায়। তারা স্পষ্ট বুঝতে পারে কলিন্স ধোঁকা দিয়েছে তাদেরকে। একের পর এক রেঞ্জারের ওপর গুলি চালানো হয় এবং ড্যান আহত হয়। জন তার দাদাকে বাঁচানোর প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু জনও গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে যায়। ড্যান তখনও বেঁচে ছিল, কিন্তু ক্যাভেন্ডিশ কিছুক্ষণের মধ্যেই তার দলবল নিয়ে সেখানে চলে আসে। আর দেখা যায় আসলেই কলিন্স ক্যাভেন্ডিশের সঙ্গে মিলে রেঞ্জারদের মারার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। ক্যাভেন্ডিশ এতটাই হিংস্র ছিল, সে ড্যানের বুক চিরে তার হৃৎপিণ্ডটা বের করে কাঁচাই খেয়ে নেয়। এই জন্যই বোধহয় তাকে রেড ইন্ডিয়ানরা জল্লাদ বলে ডাকে। ড্যানের প্রতি তার হিংস্রতার কারণও রয়েছে, কারণ ড্যানের জন্য সে ধরা পড়েছিল একসময়, যেটা কিনা সিনেমার শুরুতে দেখানো হয়েছে। ক্যাভেন্ডিশ কেমন যেন সাইকো ধরনের একজন খুনি, কারণ সে যতবার খুন করে ততবার সে মৃতদেহ থেকে কারো হৃৎপিণ্ড খায়, কারো হাত খায়, কারো পা কেটে খায়, হ্যাঁ আবার কারোর মাথা কেটেও খেয়ে নেয়। তো যাই হোক, পাহাড়ের ওপর থেকে টন্টো সম্পূর্ণ ঘটনাটা নিজের চোখে দেখছিল। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে টন্টো তো জেলে ছিল, তাহলে ছাড়া পেল কি করে? লক্ষ্য করলে দেখা যাবে জন তাকে জেলে আটকানোর পর চাবিগুলো বেশি দূরে রাখেনি। সুতরাং জন বেরিয়ে যাওয়ার পর সেখানে আর কেউই ছিল না, আর টন্টো ছিল একজন চালাক মানুষ, তাই সেখান থেকে বেরোনো তার পক্ষে তেমন কঠিন কাজ ছিল না। তো যাই হোক, দেখা যায় সমস্ত মৃতদেহগুলোকে সে জড়ো করে মাটির তলায় কবর দেওয়ার ব্যবস্থা করছে টন্টো। প্রত্যেকটা মৃতদেহ থেকে সে কিছু না কিছু নিয়ে নিচ্ছে এবং তার বদলে কিছু অবান্তর জিনিস তার দেহের ওপর রেখে দিচ্ছিল। জনের কাছে যখনই টন্টো যায় দেখে জন জীবিত আছে। সে ভেবেছিল হয়তো জন মারা গেছে। হঠাৎ করে তাকে জীবিত দেখে সে ভয় পেয়ে যায় এবং একটা পাথর দিয়ে তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর টন্টো লক্ষ্য করে সেই সাদা ঘোড়া, যাকে তাদের জাতিতে স্পিরিট হর্স বা পবিত্র জিনিস বলা হয়, সেই ঘোড়াটা জনের দেহের কাছে দাঁড়িয়ে আছে এবং তার সামনে রেখেছে একটা সাদা টুপি। আর এটার মানে খুব গভীর ছিল। টন্টো ঘোড়াটাকে বারবার বোঝায়। সে বলে, তুমি ভুল মানুষের কাছে সাদা টুপিটা রাখছো। এই মানুষটা একটা পাগলা অসুস্থ টাইপের মানুষ, সারাক্ষণ শুধু জ্ঞান দিতে থাকে। কিন্তু ঘোড়াটা তার কথা মানে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে টন্টো জনকে নিয়ে চলে আসে এবং চিকিৎসা করে তার সুস্থ করে তোলে। এবার এখানে প্রশ্ন আসে, কেন ঘোড়াটা এসে তার মাথার সামনে টুপিটা রাখছিল? এর উত্তর পরে পাওয়া যাবে। জন সুস্থ হয়ে সেখান থেকে চলে যেতে চায় এবং টন্টোকে দোষারোপ করতে থাকে। টন্টো তাকে একটা থাপ্পড় মারে
এবং জানায় যে সে গত ২৬ বছর ধরে নাকি ক্যাভেন্ডিশকে খুন করার জন্য সুযোগ খুঁজছিল এবং শেষ পর্যন্ত যখন সে সুযোগটা পায় তখন জনের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। শুধু তাই নয়, সে এটাও জানায় সেদিন যখন মৃতদেহগুলোকে আমি এক জায়গায় করছিলাম তখন মোট ৬০টা মৃতদেহ দেখতে পেয়েছিলাম, কিন্তু তোমরা তো শহর থেকে মোট ৮ জন রেঞ্জার রওনা দিয়েছিলে, সুতরাং তোমাদের মধ্যেই এমন কেউ আছে যে কিনা বিশ্বাসঘাতকতা করেছে। যেহেতু সকল রেঞ্জাররাই জনের মুখ দেখেছে, সুতরাং জন যদি এখন শহরে ফিরে যায় তাহলে তাকে মারার চেষ্টা করা হবে। কে মারবে? কলিন্স। কারণ কলিন্স তো জানে যে তার বিশ্বাসঘাতকতা সব রেঞ্জার মারা গেছে। টন্টো তাকে একটা কালো মাস্ক এবং অন্য রকমের পোশাক পরতে দেয় যাতে সে কলিন্সকে খুঁজে বের করা পর্যন্ত নিজের পরিচয় গোপন রাখতে পারে। জন তাতে রাজি হয়ে যায়। টন্টোর সাথে ক্যাভেন্ডিশকে খোঁজার জন্য তারা পৌঁছে যায় একটা অন্য রকমের জায়গায়, যে জায়গায় আজ অব্দি আমি যাইনি। তো যাই হোক, যেখানে কিছু মানুষ টন্টোকে দেখে অসন্তুষ্ট হয়, কারণ টন্টো ছিল একজন রেড ইন্ডিয়ান। তারা দুজন মিলে টন্টোর এক পরিচিত মহিলার সঙ্গে দেখা করে, যার নাম ছিল রেড হ্যারিংটন। রেড বহু বছর ধরে বুচ ক্যাভেন্ডিশের কারণে তার একটা পা হারায় এবং সেই পায়ের বদলে সে ব্যবহার করে একটা নকল পা, যেখানে একটা রাইফেলও ফিট করা ছিল। ক্যাভেন্ডিশের নাম শুনে সে তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর দেয়, এই যে গত সপ্তাহে নাকি বুচের কিছু লোকজন এখানে এসেছিল। কথা বলার মাঝেই ক্ষুব্ধ গ্রামবাসীরা সেখানে হামলা করে দেয়। জন এবং টন্টো কোনো রকমভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা রেডের কাছ থেকে এটা জানতে পেরেছিল যে রেড ইন্ডিয়ানরা নাকি অনেকদিন ধরে নিরীহ গ্রামবাসীদের হত্যা করে চলেছে। আর যেহেতু টন্টো ছিল রেড ইন্ডিয়ান, সুতরাং গ্রামবাসীরা টন্টোকে দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। জন বুঝতে পারে রেবেকা এবং ড্যানিও সুরক্ষিত নয়, কারণ রেড ইন্ডিয়ানরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তারা দুজন মিলে দ্রুত সেখানে ঘোড়া ছুটিয়ে যায় এবং দেখে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রেড ইন্ডিয়ানরা ইতিমধ্যে সেখানে আক্রমণ করে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এসব কিছু দেখে জন টন্টোর উপরে রেগে যায়। টন্টো তাকে স্পষ্ট জানিয়ে দেয় এই কাজ আর যার হোক রেড ইন্ডিয়ানদের হতে পারে না, কারণ রেড ইন্ডিয়ানরা যেখানেই যাকেই মারুক না কেন তার কাছ থেকে কিছু না কিছু জিনিস বিনিময় করে। আমরা মুভি শুরুতেই দেখেছি যে টন্টো কারো কাছ থেকে কিছু নিলে তার বদলে তাকে কিছু না কিছু দেয় সবসময়। যেমন মেলা ওই বাচ্চাটার কাছ থেকে বাদাম যখন নিয়েছিল তখন তাকে একটা ইঁদুর দিয়েছিল। শুধু তাই নয়, মৃতদেহগুলোর কাছ থেকে যখন কিছু জিনিস সে নিয়ে নিচ্ছিল তার কাছে থাকা কিছু না কিছু অবান্তর জিনিসও সে সেই মৃতদেহগুলির ওপরে রেখে দিচ্ছিল। সুতরাং রেড ইন্ডিয়ানরা যদি এখানে আক্রমণ করত তো এখানকার মানুষগুলোকে লুট করে নিত এবং সেই লুটের বদলে রেড ইন্ডিয়ানরা তাদের কিছু জিনিস ছেড়েও যেত এখানে। ঠিক সেই সময় জন পোড়া বাড়ির ভেতর থেকে একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পারে। ভেতরে ঢুকে সেখানে ক্যাভেন্ডিশের একজন লোককে রেড ইন্ডিয়ানের পোশাকে দেখতে পায়। ব্যাপারটা বুঝতে আর কোনো অসুবিধাই হয় না। ক্যাভেন্ডিশের লোকজন রেড ইন্ডিয়ানদের বদনাম করার জন্য রেড ইন্ডিয়ানদের পোশাক পরে নিরীহ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। তাই গ্রামবাসীরা ভেবে নিচ্ছে যে রেড ইন্ডিয়ানরা হয়তো গ্রামবাসীদের মারছে এবং ক্যাভেন্ডিশের লোকজন এটা এই জন্য করছে যাতে ইংরেজরা বাধ্য হয়ে রেড ইন্ডিয়ানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। সেই লোকটাকে রেবেকা এবং ড্যানির কথা জিজ্ঞাসা করলে লোকটা সেখান থেকে পালিয়ে যায় এবং বাইরে থাকা আরও সঙ্গীদের সাহায্য নিয়ে সেই বাড়িটার মধ্যে আগুন লাগিয়ে দেয়। কিন্তু বাড়ির ছাদে কোনোভাবে জনের সাদা ঘোড়াটা এসে দাঁড়ায়। সেই ঘোড়াটার সাহায্যে তারা দুজন সেখান থেকে পালাতে সক্ষম হয়। জন অনিচ্ছা সত্ত্বেও ভীষণ অদ্ভুত রকমভাবে ক্যাভেন্ডিশের দুজন লোককে হত্যা করে এবং তার সেই হত্যার কৌশল দেখে তৃতীয় ব্যক্তিটা সেখান থেকে পালায়। জন খুবই দুশ্চিন্তায় পড়ে কিভাবে সে রেবেকা আর ড্যানিকে খুঁজে বার করবে, কিন্তু টন্টো তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেখানে বেঁধে রাখা ক্যাভেন্ডিশের লোকজনের একটা কালো ঘোড়াকে বেছে নেয় এবং তাকে অনুসরণ করতে বলে। এরপর দেখা যায় সেই তৃতীয় ব্যক্তিটাকে, যে কিনা বুচ ক্যাভেন্ডিশের কাছে গিয়ে লোন ডেঞ্জারের কথা জানায়, অর্থাৎ জনের কথা জানায় এবং সেখানেই রেবেকা এবং ড্যানিকেও দেখা যায় যারা কিনা বুচ ক্যাভেন্ডিশের কাছে বন্দী ছিল। কোনো এক রেঞ্জার এখনও বেঁচে আছে এই খবরটা শুনে গিয়ে বুচ ক্যাভেন্ডিশ কলিন্সকে বলে রেবেকা আর ড্যানিকে মেরে ফেলো, কিন্তু কলিন্স সেটা করতে পারে না। এমনিতেই রেঞ্জার্সদের সঙ্গে কলিন্স বিশ্বাসঘাতকতা করার পর তার মনটা কেমন যেন আফসোসের মতো করছিল। সেটার প্রায়শ্চিত্ত করার জন্য তাদের দুজনকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তাদেরকে পালিয়ে যেতে বলে। ছেলে নিয়ে রেবেকা সেখান থেকে পালাচ্ছিলই, ঠিক তখন সেখানে ঘোড়া নিয়ে আরেকজন চলে আসে যে কিনা কলিন্সকে হত্যা করে এবং পালাতে গিয়ে একটা পাথরে হোঁচট খেয়ে রেবেকা সেখানে জ্ঞান হারায়। অন্যদিকে জন আর টন্টো ক্যাভেন্ডিশের লোকের সেই ঘোড়াটার পেছন পেছনে যাচ্ছিল, কিন্তু অর্ধেক রাস্তায় ঘোড়াটা প্রাণ ত্যাগ করে। বিপদে পড়ে কি করবে যখন বুঝতে পারছিল না, তখনই হঠাৎ জনের গায়ে আসল রেড ইন্ডিয়ানদের একটা তীর এসে লাগে। জন অজ্ঞান হয়ে পড়ে যায়। ওদিকে দেখা যায় লিথাম কোলকে টেক্সাস থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য একটা বিশাল কাঠের ব্রিজ তৈরির কাজে ব্যস্ত। তার কিছুক্ষণ পরেই রেবেকা এবং ড্যানিকে লিথাল কোলের কাছে সুরক্ষিত অবস্থায় দেখা যায় এবং এর থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে কলিন্সকে মিস্টার কোলি মেরেছে এবং তিনি রেবেকা এবং তার ছেলেকে উদ্ধার করেছেন।
রেবেকা তাকে জানায় সব রেঞ্জাররা এখনো মরেনি, একজন বেঁচে আছে। লিথাম কোল তাদের দুজনকে আশ্বাস দেয় যে শীঘ্রই সেই রেঞ্জারকে খুঁজে বের করবে। অন্যদিকে দেখা যায় টন্টো জনকে চিকিৎসা করছে এবং তারা আসল রেড ইন্ডিয়ানদের আস্তানাতেই আছে, দুজনই বন্দী অবস্থায়। কিছুক্ষণ পরেই জনকে রেড ইন্ডিয়ানরা ধরে নিয়ে যায় তাদের সর্দারের কাছে। জন ভাবে তারা হয়তো তাকে শত্রু মনে করছে, তাই জন তাদেরকে বোঝাতে চায় সে কারো ক্ষতি চায় না, যুদ্ধ চায় না। কিন্তু এসব না শুনে তারা তাকে জিজ্ঞেস করে, তুমি টন্টোর সঙ্গে কি করছো? জন বুঝতে পারে না, টন্টোও তো একজন রেড ইন্ডিয়ান, তাহলে টন্টোকে কেন বন্দি করে রেখেছে রেড ইন্ডিয়ানরা? সেই প্রশ্ন করলে রেড ইন্ডিয়ানদের সর্দার জানায় যে টন্টো আর রেড ইন্ডিয়ান নয়, এবং এই বলে জনকে একটা পুরনো ঘটনা বলতে শুরু করে সে। টন্টো তখন ছোট ছিল, মরুভূমিতে দুই ইংরেজকে অর্ধমৃত অবস্থায় খুঁজে পায় সে ঘোড়ায় করে সেই দুজনকে তাদের বাসস্থানে নিয়ে আসে। সেখানকার আদিবাসী মানুষেরা তাদেরকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। একদিন তারা দুজন নদীর জলের তলায় একটা রূপার পাথর খুঁজে পায়। সেখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করাতে তারা কেউই সঠিক উত্তর দিতে পারে না। এই ইংরেজ দুজন শেষ পর্যন্ত ছোট টন্টোকে একটা পকেট ঘড়ির লোভ দেখায় এবং সেই ঘড়ির বদলে তারা তার কাছ থেকে ওই পাথরটা কোথায় পাওয়া যায় সেটার উৎস জেনে নেয় এবং একেবারে যতটুকু সম্ভব ততটুকু পাথর তারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে চলে যায় এবং পরে যাতে তাদেরকে পাথর নিতে কেউ বাধা দিতে না পারে সেই জন্য সেখানে উপস্থিত সকল আদিবাসীদের তারা নৃশংসভাবে হত্যা করে। বাড়ি ফিরে এসে টন্টো তার এলাকার অবস্থা দেখে নিজেকেই দায়ী করে এবং শপথ নেয় যতদিন পর্যন্ত না সেই দুজন ইংরেজদেরকে হত্যা করে প্রতিশোধ না নিচ্ছে সে ততদিন পর্যন্ত মুখে এই কালো রং মেখে থাকবে, আর ততদিন পর্যন্ত সে নিজের গ্রামে ফিরবে না। তাদের সর্দার জনকে এটাও বলে যে ড্যান রিডকে তারা চেনে, তার দাদা সকল রেড ইন্ডিয়ানদের কথা দিয়েছিল যে ইংরেজরা কখনোই তাদের কোনো কাজে বাধা দেবে না, সবসময় পাশে থাকবে। কিন্তু যেহেতু জনের দাদা ড্যান রিড আর বেঁচে নেই এবং বুচ ক্যাভেন্ডিশের কারণে ইংরেজরা যেহেতু যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে, তাই আমাদের পক্ষেও বসে থাকা সম্ভব না, এই যুদ্ধ হবেই রেড ইন্ডিয়ানদের সঙ্গে ব্রিটিশদের। জন তাদেরকে অনুরোধ করে যে আমাকে আপনারা ছেড়ে দিন, আমি বাইরে গিয়ে ইংরেজদেরকে বোঝাবো যাতে তারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ না করে। কিন্তু তার এই অনুরোধে কান না দিয়ে তারা জন এবং টন্টোকে মাটিতে পুঁতে রেখে, এইভাবে পুঁতে রেখে চলে যায়। জন এবং টন্টো যখন দুজনের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত তখনই জনের সাদা ঘোড়াটা কোথা থেকে যেন চলে আসে এবং জনকে মাটি থেকে বের হতে সাহায্য করে। জন টন্টোকে সেখানে রেখেই চলে যাচ্ছিল, কিন্তু পরে সে আবার ফিরে আসে, কারণ টন্টো জানতো বুচ ক্যাভেন্ডিশ এখন কোথায় আছে। দুজন মিলে ঘোড়ায় চেপে তারা সেখানে পৌঁছে যায়। অন্যদিকে ক্যাভেন্ডিশ তার পাথর সংগ্রহ করার কাজ একটানা চালিয়ে যাচ্ছিল। সেখানে পৌঁছে জন এবং টন্টো খুব বুদ্ধির সাথে তাদের উপর আক্রমণ করে এবং বুচকে আটক করে। জন তাকে জিজ্ঞাসা করে রেবেকা আর ড্যানি এখন কোথায় আছে, কিন্তু এই কথার কোনো উত্তর না দিয়ে সে কেমন বিকটভাবে হাসতে থাকে। সে হাসি দেখে জন তাকে প্রচণ্ড মারধর করে। এই সময় টন্টো পাশে পড়ে থাকা একটা বন্দুক তুলে নিয়ে জনকে বলে বুচকে এখনই হত্যা করো। কিন্তু জন সবসময় আইনের পথ অনুসরণ করতে চায়, সে বুচকে হত্যা তো করতে চায় না। কথাটা শুনে টন্টো তাকে বলে এই লোকটা সামান্য পাথরের জন্য সম্পূর্ণ গ্রামের মানুষদেরকে হত্যা করেছিল, এমনকি তোমার ভাইকেও নৃশংসভাবে হত্যা করেছে, তখন তোমার আইন কোথায় ছিল? এই কথাটা শুনে ক্যাভেন্ডিশ বুঝতে পারে যে টন্টো আসলে কে, কিন্তু বেশি দেরি না করে টন্টো নিজেই বন্দুক তুলে ক্যাভেন্ডিশকে হত্যার প্রস্তুতি নেয়। জন এসব আটকাতে না পেরে টন্টোর মাথায় বাধ্য হয়ে একটা বাড়ি মেরে তাকে সেখানে অজ্ঞান করে ক্যাভেন্ডিশকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার চোখের কালো মাস্কটা সেখানেই ফেলে যায়। সে শহরে ক্যাভেন্ডিশকে নিয়ে লিথাম কোলের কাছে হস্তান্তর করে। তার এই কাজ দেখে মিস্টার কোল খুব খুশি হয়। তবে এখনও একটা বড় রহস্য ছিল। টন্টো জ্ঞান ফিরে পায়। মাটিতে পড়ে থাকা মাস্কটা দেখে সে বুঝতে পারে যে জন শহরের দিকেই গেছে এবং এদিকে লিথাম কোলের সঙ্গে জনকে দেখা যায় এবং লিথাম কোলের আসল পরিচয়টা এখানে জানানো যায়। লিথাম কোল আর কেউ নয়, সে হলো বুচ ক্যাভেন্ডিশের নিজের ভাই। তার ভাই আর সে মিলে রেড ইন্ডিয়ানদের একসময় হত্যা করেছিল এবং জনের ভাই ড্যানকে মারার পেছনেও লিথাম কোলের হাত রয়েছে। এবং শুধু তাই নয়, নিজের ভাই বুচ ক্যাভেন্ডিশকে ট্রেন থেকে পালাতে সাহায্য করার জন্য লিথাম কোলই ট্রেনের মেঝেতে বন্দুক রেখেছিল এবং এখন যেহেতু জন সম্পূর্ণটা জানতে পেরে গেছে, সুতরাং জনকেও তারা মেরে ফেলবে। এই বলে সে জনের দিকে পিস্তল তাক করে। তার সব কথা আগে থেকে শুনেই বিপদের আন্দাজ করে জন মিস্টার কোলকে তার গান পয়েন্টে রাখে। ঠিক সেই সময় রেবেকা আর ড্যানি সেখানে ঢুকে পড়ে। জন বুঝতে পারে তাদেরকে মিস্টার কোলই বন্দি বানিয়ে রেখেছিল। এই সময় দেখা যায় ইংরেজদের একজন অফিসার এসে পড়ে, কিন্তু মিস্টার কোল তাকে অর্থের লোভ দেখিয়ে উল্টে আটক করে নেয় এবং অফিসারদের অর্ডার দেয় জনকে গুলি করে মেরে দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যবশত সেখানে টন্টো এসে পড়ে এবং সে তার বুদ্ধির ব্যবহার করে জনকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই মুহূর্তে সমস্ত রেড ইন্ডিয়ানরা সেখানে উপস্থিত হয় এবং ইংরেজদের ওপর হামলা শুরু করে দেয়। দেখতে দেখতে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। বহু রেড ইন্ডিয়ান বন্দুকের গুলিতে প্রাণ হারায়
এবং এই সুযোগে টন্টো জনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেক কষ্টে তারা সেখান থেকে বেঁচে ফেরে এবং জন তারপর তার ভুল বুঝতে পারে যে আইন অনুসরণ করে সবসময় বিচার পাওয়া সম্ভব না। সে তখন টন্টোর কথা শুনে তার ফেলে দেওয়া সেই কালো মাস্কটা পরে নেয় এবং তারা দুজনেই লক্ষ্য করে তাদের সেই সাদা ঘোড়াটা একটা গাছের ওপর উঠে দাঁড়িয়ে আছে। দেখা যায় লিথাম কোলকে। রেলওয়ে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় সেখানে একটা অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং তিনি সবাইকে বলেন যে একটা ট্রেনের মধ্যে বেশ ভালো পরিমাণে রূপার পাথর আছে, যেগুলো সান ফ্রান্সিসকোতে বিক্রি করলে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। ওখানে উপস্থিত কিছু ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন আপত্তি জানালে তাদের মধ্যেকার একজনকে মিস্টার কোল গুলি করে মারে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বুচ ক্যাভেন্ডিশ ঢুকে পড়ে। বুচকে দেখে সেখানে উপস্থিত সবাই ভয়ে শিউরে ওঠে। অন্যদিকে দেখা যায় জন এবং টন্টো বেশ কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য লাগিয়ে মিস্টার কোলের বানানো সম্পূর্ণ কাঠের বীজটা ধ্বংস করে দেয়। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে এই বিস্ফোরকগুলো তারা পেল কোথায়। মুভি শুরুতে একটা সিন দেখানো হয়েছিল যেখানে টন্টো এবং জন একটা ব্যাংক ডাকাতি করে এবং সেই ব্যাংক ডাকাতি করেই তারা সেই বিস্ফোরকগুলো ব্যাংক থেকে জোগাড় করেছিল। টন্টো শহরে এসে দাঁড়িয়ে থাকা রেলের তলা দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল যাতে কেউ তাকে দেখতে না পারে। আর ঠিক সেই সময় পাহারায় থাকা গার্ডরা রেল লাইনের তলাগুলো চেক করবে বলে ঠিক করে। গার্ডরা প্রায় ধরেই ফেলবে এমন সময় সেখানে মিস্টার রেড এবং তার কিছু সুন্দরী মেয়ে বন্ধু চলে আসে। তারা সেখানকার গার্ডদেরকে অন্যমনস্ক করে এবং এই সুযোগে সেখান থেকে টন্টো ট্রেনের উপরে উঠে পড়ে এবং ট্রেন চালিয়ে সমস্ত রূপার পাথর নিয়ে পালাতে থাকে। আশেপাশে থাকা পাহারাদাররা ট্রেনের পিছু করতেই যাবে এমন সময় মিস রেড তার পায়ে থাকা রাইফেল দিয়ে গুলি করে আটকে রাখা ঘোড়াগুলোকে ছেড়ে দেয়। তারা সেই ট্রেনের পিছু করতে পারে না। লিথাম কোল যা দুঃস্বপ্নেও ভাবেনি তা চোখের সামনে হচ্ছিল। সে বুচ ক্যাভেন্ডিশ এবং রেবেকাকে নিয়ে অন্য একটা ট্রেনে উঠে পড়ে এবং আগে বেরিয়ে যাওয়া ট্রেনটার পিছু করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দুটো ট্রেন প্রায় কাছাকাছি চলে আসে। অন্য ট্রেনে থাকা সৈন্যরা টন্টোকে গুলি করে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জন তার সাদা ঘোড়ায় চেপে এক প্রকৃত নায়কের মতো এন্ট্রি নিয়ে সৈন্যদেরকে অন্যমনস্ক করে টন্টোকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দুটো ট্রেন প্রায় একে অপরকে স্পর্শ করার আগেই টন্টো কোনোভাবে বুদ্ধি করে ট্রেনের লাইন পাল্টাতে সক্ষম হয় এবং দুটো ট্রেন একে অপরের পাশাপাশি চলে আসে। ঠিক সেই মুহূর্তে মিস্টার কোল জনকে ট্রেনের ওপর ঘোড়া নিয়ে চড়তে দেখে বুচ ক্যাভেন্ডিশকে দায়িত্ব দেয় যে জনকে মেরে ফেলো। বুচ রেবেকাকে নিয়ে ট্রেনের উপরে উঠে পড়ে এবং জনকে ভয় দেখায় রেবেকাকে ট্রেন থেকে ফেলে দেবো আর এক পায়ে গোলে, এবং জনকে দেখা যায় সে একসময় বুচকে মেরে ফেলে এবং নিচে থাকা জনের সাদা ঘোড়া রেবেকাকে তার পিঠে বসিয়ে নেয়। অন্যদিকে জন বুচকে তার বন্দুক দিয়ে মেরে ট্রেন থেকে নামানোর জন্য নিয়ে আসে, কিন্তু সেখানে আসতেই বন্দুক তাক করে ক্যাভেন্ডিশ তাকে বলে সফর এখানেই শেষ, তোমায় মরতে হবে। কিন্তু ঠিক সেই সময় পাশে রূপা ভরা ট্রেনটার সাথে এই ট্রেনটা ধাক্কা খায় এবং সেই সুযোগে জন দড়ি ফেলে সেই ট্রেন থেকে বেরিয়ে যায়। ঠিক তার পাশেই তার ছুটন্ত সাদা ঘোড়ার পিঠে সে বসে পড়ে। আর অন্যদিকে বুচ ক্যাভেন্ডিশের কামরায় ক্যাপ্টেনের ট্রেন এসে ধাক্কা দেয় এবং চরম বিস্ফোরণের সাথে বুচের মৃত্যু হয়। জন তার দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে সক্ষম হয়। এদিকে মিস্টার কোল কিছু সংখ্যক রূপোর পাথর নিয়ে পালাতে চেষ্টা করছিল। টন্টো সেই ট্রেনের উপরে উঠে পড়ে। তাকে মারার জন্য মিস্টার কোলও সেখানে বন্দুক নিয়ে উঠে পড়ে। অন্য ট্রেনে থাকা জন রিড দূর থেকে সেটা দেখতে পায়। সে তার বন্দুক চালাতে যায়, হঠাৎই লক্ষ্য করে তার বন্দুকে আর গুলি নেই। কিন্তু তখনই জনের দাদার ছেলে ড্যানি তাকে একটা রূপার বুলেট ছুঁড়ে দেয়, যেটা তাকে টন্টো দিয়েছিল কিছু খাবারের বিনিময়ে। এই বুলেটটা হলো সেই বুলেট যা টন্টো জনের বাবার রূপোর রেঞ্জারের ব্যাজ গলিয়ে বানিয়েছিল। বেশি দেরি না করে বন্দুকে গুলি ভরে জন মিস্টার কোলের হাতে গুলি করে এবং তার হাতে থাকা বন্দুকটা, যেটা কিনা টন্টোর দিকে তাক করা ছিল, সেটা ছিটকে পড়ে যায়। ছিটকে পড়া বন্দুকটা তুলে নিয়ে টন্টো মিস্টার কোলের দিকে উল্টো করে সেটা তাক করে এবং বলে এত বছর ধরে আমি শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। লিথাম কোল কিছু বুঝতে পারে না। সে টন্টোকে জিজ্ঞেস করে কে তুমি? টন্টো তাকে কিছু বলে না এবং একটা পকেট ঘড়ি তার দিকে ছুঁড়ে মারে। ঘড়িটা দেখে মিস্টার কোল চিনতে পারে এবং বুঝতে পারে টন্টো আর কেউ নয়, এটা হলো সেই বাচ্চা ছেলেটা যাকে প্রথমবার সে আর তার ভাই বুচ ক্যাভেন্ডিশ ওই ঘড়িটার লোভ দেখিয়ে রূপোর পাথরের উৎসের খোঁজ নিয়েছিল। টন্টো মিস্টার কোলকে গুলি না করে দুটো কামরার মাঝখানের অংশে গুলি করে এবং দুটো কামরাকে পরস্পরের থেকে আলাদা করে দেয়। মিস্টার কোল সে সমস্ত রূপোর পাথর নিয়ে ভাঙা ব্রিজ দিয়ে আবার সেই নদীর জলের তলায় তলিয়ে যায়, যেই নদী থেকে সে রূপার পাথরগুলো তুলেছিল, এবং সেই সমস্ত রূপোর তলায় পড়ে তার মৃত্যু হয়। এইভাবে টন্টো তার প্রতিশোধ নেয়। এরপর টেক্সাস শহর জনকে একজন লোন ডেঞ্জার হিসেবে সম্বর্ধনা দেয় এবং সেখান থেকে সে টন্টোর সাথে চলে যায়। যাওয়ার আগে সে রেবেকা এবং ড্যানিকে বলে যায় একজন লোন ডেঞ্জার হিসাবে আমি সবসময় তোমাদের পাশে থাকব যখন তোমাদের দরকার পড়বে। এই বলে বৃদ্ধ টন্টো তার গল্প শেষ করে। ছোট ছেলেটা এখনও বিশ্বাস করতে পারছে না যে টন্টো যেই ঘটনাগুলো বলল সেগুলো কি সত্যি নাকি সব কাল্পনিক। বৃদ্ধ টন্টো সেই বাচ্চা ছেলেটাকে রূপোর বুলেটটা দেয়
এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। একটা সুটকেস, মাথায় কালো টুপি, পাহাড়ি পথ ধরে সে এগিয়ে চলে, পিছনে ফিরে তাকায় না। এবং এই বুলেটটা দেখা মাত্র বাচ্চা ছেলেটা বুঝতে পারে টন্টো যে গল্পগুলো বলে গেল সেগুলো আসলেই সত্যি ছিল। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে হবে না। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকো।